সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের সরাসরি আয়োজন। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো, এরপরে আমরা আলোচনায় যাব। সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আলাপ করব। আজ বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে যে আগ্রহ বিভিন্ন মহলে দেখা যাচ্ছে, বিদেশিরা কথা বলছেন। আজকেও তারা কয়েকটি ফোরামে কথা বলেছেন, কখনো প্রকাশ্যে, কখনো ঘরোয়া বৈঠকে। এর মধ্যে মার্কিন মুখপাত্র নেড প্রাইস আজকে ব্রিফিংয়ে, পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বলেছেন যে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চান। আবার রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার কিছুটা উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, এবং তিনি বলেছেন যে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের পথে যাওয়া উচিত প্রধান রাজনৈতিক দলগুলোর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সুইডেন এবং নরওয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। এসব বিষয়ে আজকে কথা বলবো। দিনের অন্যান্য খবরগুলোর মধ্যে দেশের সার্বিক মূল্যস্ফীতি 8.91%। প্রকল্প অনুমোদনে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং তিনি বলেছেন যে এই সময় মেগা প্রকল্প নেওয়ার আর সময় নয়। এখন বিলাসী বা আয়েসি প্রকল্পগুলো বাদ দিয়ে গ্রামীণ উন্নয়নে, গ্রামীণ জনপদের উন্নয়নে নজর দেওয়া দরকার, এবং সামনের বছরটি খুব একটা স্বস্তিদায়ক নাও হতে পারে, সে বিষয়ে তিনি বারবার সতর্ক করে যাচ্ছেন। শীতলক্ষা থেকে উদ্ধার করা হয়েছে বুয়েট শিক্ষার্থী পরশের মৃতদেহ। তাকে হত্যা করা হয়েছে বলে চিকিৎসকরা বলছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং বিচারের দাবি উঠেছে স্বজনদের কাছ থেকে এবং সহপাঠীদের কাছ থেকে। পরশের বাবা প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করেছেন, তার সন্তান হত্যার বিচার দাবি করেছেন। আজ এসপি পদের 62 জন পুলিশ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যাদের কাজের অনীহা আছে, দেশপ্রেমের অভাব আছে, এমন পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে, এবং এই প্রসঙ্গগুলোই দিনের প্রধান শিরোনামের মধ্যে আছে। তবে রাজনৈতিক প্রসঙ্গই আজকে আলোচনার প্রধান খোরাক। আমরা পরিচিত হব স্টুডিওতে দুজন অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন, স্বাগত আপনাকে। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনাব জয়নাল আবেদিন ফারুক, স্বাগত আপনাকেও। জুম প্ল্যাটফর্মে রয়েছেন জনাব জাহিদুল হাসান পিন্টু, সিনিয়র জার্নালিস্ট এবং সম্পাদক, বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই জনাব জয়নাল আবেদিন ফারুকের কাছ থেকে। আজকে দলের আপনার ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগীয় সমাবেশ করছেন এবং সেখানে জনসমাগম ঘটছে। নানা ধরনের বাধা বিপত্তির প্রসঙ্গ এবং অভিযোগও আপনাদের কাছ থেকে এসেছে। বিদেশিদের সঙ্গেও যোগাযোগ হচ্ছে। আজকে সুইডেন এবং নরওয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। দলের একজন সিনিয়র নেতা বলেছেন যে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, এসব প্রসঙ্গ নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। যদিও আপনাদের মূল লক্ষ্য যেটি আপনার সমর্থন আদায় করার চেষ্টা করছেন বিভিন্ন সমাবেশের মধ্য দিয়ে, কিন্তু একই সঙ্গে সরকারও কিন্তু রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আপনাদের মোকাবেলা করার কথা বলছে। কি প্রস্তুতি এবং কি অর্জন আপনাদের এই পর্যন্ত? আপনাকে অনেক ধন্যবাদ। এনটিভি শ্রোতা দর্শক যারা আজকে অনুষ্ঠান দেখছেন, সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি, এবং এই গভীর রাতে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে গণতন্ত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে জনগণের ভোটে নির্বাচিত সরকার হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে অহিংস আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে সংলাপের মধ্য দিয়ে যদি একটি সমঝোতা আনা যায়, সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, তাও তারা বিশ্বাস করে। কিন্তু অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আলোচনা করেন, দেখা যাবে যে যারা আজকে বিনা ভোটে প্রায় 15 বছর 16 বছর ক্ষমতা আছেন, তাদের সাথে 14 সালের নির্বাচনের আগে ইউনাইটেড নেশনের তারণকর কথা জয়ীর আপনার তো মনে আছে, তখন আমি চিফ হুইপ ছিলাম, আমি ওই কমিটির একজন সদস্য ছিলাম। আলোচনা সংলাপের শেষ নাই, কিন্তু শেষ ফলটুকু কি শূন্য। আমাদেরকে বাদ দিয়ে 154 জন এমপি নির্বাচিত সরকার গঠন করেছেন। আসেন প্রেক্ষাপট 2018 সাল, একই পদ্ধতিতে বিশ্বাস করে একজন প্রবীণ নেতার মাধ্যমে একটা ফ্রন্ট গঠন করে বঙ্গভবনে, গণভবনে আলোচনা
প্রশস্ত করে দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে। আমাদের একটা আস্থা বিশ্বাস ছিল যে 2018 সালে একটা নির্বাচন তারা সুষ্ঠুভাবে করবে এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে যারা, তারা এই সরকার গঠন করবে। অর্থাৎ যে দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা এই সরকার গঠন করবে। কি হয়েছে ইতিহাসের দিকে যেতে চাই না। আমি একজন প্রার্থী ছিলাম ওই নির্বাচনে। আমি একটা দিনের জন্য, এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য কোনোদিনও আমার গেটের বাইরে আমি যেতে পারিনি। এই হলো নির্বাচনের সময়ের ব্যবস্থা সরকারের। সে কারণে আপনারা বলছেন যে আমরা জনসভা করছি, আমাদের নেতা তারেক রহমান 10,000 কিলোমিটার দূরে আছেন, নির্বাসিত আছেন, ওনার নির্দেশে দল চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা মনে করি যে রাজনৈতিক প্রতিহিংসামূলক রায় দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। তাহলে ওনারা বলেন যে আপনারা নির্বাচনে গিয়ে কি করবেন, জিতে কি করবেন, প্রধানমন্ত্রী কে হবে, আপনাদের নেতাকে। এসব অনেক কথা আহমদ হোসেন সাহেব নিশ্চয় উত্তর দেবেন এবং আমার এক প্রিয় সাংবাদিকও এখানে আছেন, উনিও অবশ্য প্রশ্ন করবেন, উত্তর দিবেন। আমার প্রারম্ভিক কথা শেষ করতে চাই এই বলে, আমরা সংলাপ, আমি একজন তৃণমূলের বিএনপির কর্মী হিসাবে, 71 সালের একজন যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তি হিসাবে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় কর্মী হিসাবে, ছাত্র রাজনীতি থেকে শুরু করে, ফাতেমা জিন্নার ইলেকশন থেকে শুরু করে সকল আন্দোলনে একজন শরিক কর্মী হিসাবে বলতে চাই, আর সংলাপের প্রয়োজন নাই। এখন প্রয়োজন একটাই, ঘর থেকে বেরিয়েছি, 16 বছর অত্যাচার, নির্যাতন, মামলা, গুম, হামলা সহ্য করে ঘর থেকে বেরিয়ে গেছে। দাবি একটা, পদত্যাগ, নিরপেক্ষ সরকার, তারপরে সংলাপ। জি জনাব আহমদ হোসেন, পরিষ্কার। যে উনি তো ফারুক ভাই তো স্ট্রেট কথা বলেছেন এবং তাদের অবস্থান তুলে ধরেছেন। তারা বলতে চেষ্টা করেছেন তাদের নেতা এখনও আছেন, বেগম জিয়া কারাগারে আছেন, নেতা তারা মানেন তারেক জিয়াকে। এখানে কিন্তু পার্টির ভিতরে একটা সংকট বিরাজমান তাদের ভেতরে, তা আমি মনে করি আর কি। আর এত দূর বসে আছেন, নির্বাসিত নন, তিনি পালিয়ে আছেন, তিনি পলাতক আসামি। আর এই দেশ থেকে তিনি তাকে খত দিয়ে গেছেন, দস্তখত দিয়ে গেছেন, তিনি রাজনীতি করবেন না। এটা আমরা করিনি। এটা 111-এর গভর্নমেন্ট, মইনি আহমেদ তাদের প্রিয় মানুষ ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তাই আজউদ্দিন সাহেব তাদেরই প্রেসিডেন্ট ছিলেন, এটা আমরা করিনি। সুতরাং তিনি যে কথা বলতে চেষ্টা করেছেন নির্বাচন বিষয়ে, আজকে উল্লেখ করবেন, আজকে পাকিস্তানের ইমরান খান তিনি কিন্তু তার বক্তব্যে বঙ্গবন্ধুর কথা বলেছেন। পাকিস্তানের শেখ মুজিবুর রহমান জনগণের ম্যান্ডেট পেয়েও ক্ষমতায় আসতে পারেন। তারপর তিনি কিন্তু তার দেশের মানুষকে সংগঠিত করে তার দেশকে স্বাধীন করেছেন। মানে বঙ্গবন্ধু কিন্তু তার কাছে এখন একটা ফিলোসফার আর রোজি মডেল হয়ে গেছেন। কাজে বাংলাদেশের রাজনীতিতে আজ হোক কাল হোক একদিন কিন্তু কথা প্রমাণিত হবে যে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, ডেমোক্রেসিকে ফিরিয়ে আনা, উন্নয়নের রাজনীতিতে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল হয়ে গেছেন। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে তিনি আদর্শ হয়ে গেছেন। কাজে বিএনপি স্বীকার করুক আর নাই করুক, এবং নির্বাচনে হেরে গিয়ে তারা বলছেন রাতের ভোট, নির্বাচনে জিততে পারলেন না, এটার দায়ও আমাদের গাড়ি আসছে। তারা বলছেন যে সহিংসতা বিশ্বাস করেন না, অহিংস আন্দোলনে বিশ্বাস করেন। 13, 14, 15 সালের ইতিহাস কি বলে? সহিংস রাজনীতির প্রতীকী নাম হচ্ছে বিএনপি, তার সাথে ছিল জামাত। কাজে বাংলাদেশে ধর্মান্ধ মৌলবাদের প্রতি ফিরিয়ে নেওয়া, আবার পাকিস্তানি সাম্প্রদায়িক রাজনীতির প্রতি ফিরিয়ে নেওয়ার জন্যই বিএনপি টেক ব্যাক রাজনীতিতে ফিরে চেষ্টা করছে। কাজে আমরা পরিষ্কার বক্তব্য, ফারুক ভাই যেমন তাদের অবস্থান পরিষ্কার করেছেন, আমরাও অবস্থান পরিষ্কার যে আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না, সংবিধান লঙ্ঘন আমরা করতে পারবো না।
সংবিধান যেটা আছে, সংবিধানের যে ভিত্তি তৈরি, সব রাষ্ট্রের ভিত্তি সংবিধান। ট্রাম্প আজকে বলেছে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যে স্পিকারকে সে বলেছে জানোয়ার, এই ভাষায় কথা বলেছে। সে দেশে ডেমোক্রেসি নাই। আমার দেশে কিন্তু জানোয়ার বলে কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কিছু কথা বলেননি। তাহলেই বাকবিতণ্ডা থাকবে, বিতর্ক থাকবে, তারপর রাজনীতিকে বাস্তববাদী হতে হবে। বিএনপি এখনো যেমন এখন তারা মিটিং করছে, সমাবেশ করছে, শান্তিপূর্ণ করছে, কিন্তু এটা বলতে পারবেন না ডেমোক্রেসি নেই, বাক স্বাধীনতার অধিকার নেই, কথা বলতে পারবেন না। আমরা মিটিং করতে পারছি না, কথা বলতে পারবেন না। সব জায়গায় মিটিং হচ্ছে। যে আমি সিলেট দিয়ে ঘুরে আসলাম, 20 তারিখে মানে সিলেটে সমাবেশ করবেন। আমাদের নেতাদেরকে বলে আসছি কোনো ভায়োলেন্স করা যাবে না, কোনো সহিংস ঘটনায় যাওয়া যাবে না। আমরা সহিংস রাজনীতির শিকার তো আওয়ামী লীগ বেশি হয়েছে ভাই। কাজে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে নির্বাচন হবে ইন টাইম, সংবিধান মোতাবেক। আমরা বিএনপি যদি নির্বাচনের পার্টি হয় সত্যিকার অর্থে, তাহলে নির্বাচনে যাবে। জনাব জাহিদুল হাসান পিন্টু, আপনি দুজন নেতার কথাই আপনি শুনেছেন। প্রথমে জনাব আব্দুল ফারুক বলেছেন যে তারা সব প্রক্রিয়ায় তারা পক্ষে আছেন এবং সংলাপেরও বিপক্ষে নন, কিন্তু এখন যেই অবস্থায় তারা চলে এসেছেন সেখানে আর সংলাপ এখন তাদের প্রায়োরিটি নয়। এখন তারা রাস্তায় নেমেছেন, তারা দাবি আদায় করবেন, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করবেন, এটাই হলো কথা। এরপরে সংলাপের প্রয়োজন হলে সেটা পরে দেখবেন। কিন্তু আবার আওয়ামী লীগ তো জানেন, আপনি পরিষ্কার করে বলেছে যে সংবিধান অনুসারে, সংবিধানের আলোকেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। আপনি কি মনে করেন যে বর্তমানে যে রাজনীতি যে অবস্থায় এসে উপনীত হয়েছে, আজকে যে কথার যুদ্ধ চলছে, রাজনীতি একটা যৌক্তিক পথে একটা সমাধানের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে সরকারি দল এবং বিরোধী দল যে অবস্থানে আছেন, রাজনীতির কলা কৌশলে এখন এই অবস্থানেই থাকবেন। তারা তাদের যার যার অবস্থান থেকে ঠিকই আছে এই মুহূর্তে। ঠিক এই অবস্থান যে দুই দলই 6 মাস পর এইরকম বহাল রাখবে সেটা আমার মনে হয় না। 6 মাস 9 মাস পর হয়তো সিচুয়েশন অন্যরকম হবে। এখন বিএনপি এক দফার আন্দোলনে যাচ্ছে, সরকার সংবিধানের কথা বলছে। এটা নির্ভর করবে বিএনপি তার আন্দোলন কতটা ইন্টেন্সিফাই করতে পারে, বিএনপি কতটা চাপ সৃষ্টি করতে পারে সরকারের উপর, সেটার উপর নির্ভর করবে সরকার আপনার কতটা সরে আসবে বা অবস্থান পরিবর্তন। একটু জিজ্ঞেস করি এই পর্যন্ত যেই সমাবেশগুলো তারা করেছে, যে শোডাউনগুলো তারা করেছে, তাতে কি মনে হচ্ছে যে বিএনপি জনসমর্থনের দিক থেকে কিছুটা তারা রিফ্লেক্ট করতে পেরেছে, হাইলাইট করতে পেরেছে, শোকেস করতে পেরেছে? দেখেন, বিএনপির যে সমাবেশগুলো এই মুহূর্তে হচ্ছে, এটা বিএনপির স্বাভাবিক। মানে বিএনপি তো একটা ছোট দল না, দ্বিতীয় বৃহত্তম দল। তাকে যদি নির্বিঘ্ন সভা সমাবেশ করতে দেয়া হয়, এই মানুষগুলো আসবে। এটা শুধু এইটুকু মানুষজন দিয়েই যে সরকারের পরিবর্তন বা পদত্যাগ বা পতন ঘটে, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ একটি সরকার যখন চলে, তারও জনসমর্থন আছে। সেও তো এই জনসমর্থন, আওয়ামী লীগের এই দেশে তো বৃহত্তম রাজনৈতিক দল, তারাও যদি মাঠে নামে, তারও দেখবেন যে লোক সমাগম তার সমাবেশে কম হবে না। কোনো জায়গায় বিএনপির চেয়ে বেশি হবে, কোনো জায়গায় হয়তো কম হবে। ওভারঅল যদি আমরা দেখি, আওয়ামী লীগ তো প্রধান বিরোধী দল, বড় দল। সেই জায়গায় বিএনপির প্লাস পয়েন্ট আছে কিছু। সরকারের উপর বিভিন্ন সময় যদি কোনো মানুষ ক্ষুব্ধ হয়ে বিরোধী দলের জায়গা নেয়, কিন্তু শুধুমাত্র এই সাধারণ মানুষের এই আন্দোলন না, এই আন্দোলনে মধ্যবিত্ত শ্রেণীর সংযোগ করতে হবে, তাদেরকে মাঠে নামতে হবে। আন্দোলনে আরো যারা মাঠে নামা মানে তো এক ধরনের সহিংসতার আশঙ্কা তৈরি হওয়া, মাঠ তো কখনো শান্তিপূর্ণ থাকে না। শুনেন না, এই জায়গাটা এই গত 23 বা 22 আগস্ট থেকে যে বিএনপি মাঠে নেমেছে, এই জায়গায় আওয়ামী লীগের সঙ্গে অথবা প্রশাসনের সঙ্গে কোথাও সহিংসতা ঘটেছে, 4 জন মানুষ মারা গেছে, এটা সত্যি। কিন্তু সহিংসতা ওই পর্যায়ে যায় নাই যেটা নিয়ে আমরা এখন কতটা উদ্বিগ্ন হব। আপনি দেখেন, গত কয়েকটা সমাবেশ তো আপনার এই কি বলে, এই পরিবহন ধর্মঘটের কূটকৌশল ছাড়া আপনি তো সংঘাত সহিংসতা দেখাতে পারবেন না। যে ওখানে গিয়ে কিন্তু আপনি একটা, জনাব পিন্টু, আপনি একটা ইঙ্গিত দিলেন যে যদি
সভা সমাবেশ করতে দেওয়া হয় মানে কি সরকার এখন তাদের করতে দিচ্ছে, নাকি এই ধরনের একটা পরিবেশ কি তৈরি হয়েছে? মানে এটা কি কোনো কৌশলগত অবস্থান, সরকার যে বাধা দিচ্ছে না, আবার পরিবহন ধর্মঘট বা নানাভাবে সমাবেশের লোকজন আসার ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, তো সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? এটা কৌশলগত অবস্থান। বিএনপি কে এখন আওয়ামী লীগ, আপনি তো 6 মাস আগেও বিএনপি পল্টন থেকে পার্টি অফিস থেকে বেরোতে পারতো না, তাই না? প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে পারতো না। পুলিশও ম্যাক্সিমাম পুলিশ দিয়ে তো বাধা সৃষ্টি করেছিল, এটা তো অস্বীকার করার উপায় না, এটা আমরা দেখেছি। তো এখন তো করছে না, আবার করছে না সরকার, কিন্তু পরিবহন ধর্মঘটের নামে তো আপনার ওই ঘুরে ফিরে এক ধরনের বাধা সৃষ্টি করছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। তো এখন হয়তো বলতে পারেন এটা সরকার করে নাই, আওয়ামী লীগ করে নাই, পরিবহন মালিক শ্রমিকরা করছে। সেটা যদি করে থাকে পরিবহন মালিক শ্রমিকদের রিমান্ডে আনা উচিত ছিল। জনাব জয়নাল আবদিন ফারুক আলাপ করছিলেন যে সংলাপের কোনো আর সুযোগ নেই, কিন্তু একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও আপনাদের প্রতি নানা ধরনের বার্তা আছে, হুঁশিয়ারি আছে যে কোনো ধরনের সহিংসতা করলে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না, আপনার রাজনৈতিক অধিকার পালন করতে পারেন। আবার একই সঙ্গে আপনাদের নেত্রীকে জেলে পাঠানোরও একটা আশঙ্কা, কারণ সেই সুযোগও রয়েছে, কারণ সরকারের সিদ্ধান্তেই, এক্সিকিউটিভ সিদ্ধান্তেই উনি বাইরে আছেন। একই সঙ্গে আপনারা কূটনীতিকদের পাড়াতেও, কূটনীতিকদের নিয়েও একটু দৌড়ঝাঁপ করছেন। কি পারপাস সার্ভ হচ্ছে আপনাদের এর মাধ্যমে? আপনি অত্যন্ত বুদ্ধিমান উপস্থাপক, আর একটু আগে আরেকজন বুদ্ধিমান আমার প্রিয় ব্যক্তির সাথেও আপনি কথা বলে নিয়েছেন। আর আহমদ হোসেন সাহেব প্রাচীনতম রাজনৈতিক দলের বড় বিগ পোস্ট অর্গানাইজিং সেক্রেটারি, আরও কোথায় পবিত্র নগরী সিলেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। উনি কয়েকটা কথা বলেছে আমার খুব মনে কষ্ট লেগেছে, যে তারেক রহমান সাহেবকে 111 সরকারের নাকে খত দিয়ে দেশে নিয়ে গেছে। 111 সরকারটা কারা আনলো? কারা মইনি আহমদের দায় মুক্তি করার আশ্বস্ত করে ক্ষমতায় আসলো? বিষয়গুলো আহমদ হোসেন আমার বয়সের ছোট, জানা গিয়ে জানি না। পদ বড়, কিন্তু রাজনৈতিক গভীরে মনে এখনো যেতে পারেন নাই। আজকে পারা পুরা জিয়াউর রহমান, বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান 14 গোষ্ঠী কেটে ফেলায়, তছনছ করে ফেলায়। স্বাধীনতার ঘোষক মানে না, পাকিস্তানি সহচর বলে, রাজাকার বলে, আমাদেরকে জমাত বলে। গভীরে যায় না। গভীরে গেলেই বুঝতে পারতো এই কথাগুলো অহেতুক। কারণ যারা দায় মুক্তি দিয়ে আটলান্টিক মহাসাগরের মতো একটি রাজনৈতিক দল বিএনপি, একটু আগে আমার পিন্টু ভাই, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, উনি বলেছেন আমরা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। মেনেই নিলাম, যেহেতু আমরা ক্ষমতা নাই, পার্লামেন্টও নাই, বিরোধী দলও নাই। কিন্তু একটা জিনিস আমি আজকের এনটিভি দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, আমার ভুল হতে পারে, ক্ষমা করে দেবেন। যারা বাংলাদেশের সপক্ষের দাবিদার, মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার, আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। বাংলাদেশে যখন 71 সালে আমরা এই পাকিস্তান বাহিনীর হামলা, নির্লজ্জ আক্রমণ, বহুত আগ থেকে আমরা কিছুটা বুঝতে পেরেছি। আলোচনার নামে সৈন্য আমদানি, অস্ত্র আমদানি, সব কিছু আমরা বুঝতে পেরেছি। বোঝা উচিত ছিল, তাই মাওলানা ভাসানী সালামও দিয়েছিল, তার এই কথাটা বোঝার চেষ্টা উচিত ছিল। সেই দিশাহারা জাতিকে যখন রাতের অন্ধকারে আমাদের উপরে অস্ত্র দিয়ে হামলা ধরে আমাদের নির্মমভাবে মানুষ হত্যা শুরু করলো, তখন এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যিনি ঘোষণা করলেন, স্বাধীন ঘোষণা করলেন, স্বাধীনতা সেই লোকটাকে পর্যন্ত রাজনীতিতে এনে অপমান করা হচ্ছে। এই কথার বুঝাতে এই জন্য চেয়েছি আহমদ হোসেন সাহেবকে, যে উনি একজন অনভিজ্ঞ লোক, কিন্তু গভীরে গেলে ভালো হতো। আপনি বলেন, আমাকে রাজাকার বলেন, আলবদর বলেন, কিন্তু 7ই নভেম্বর গেল 2 দিন আগে, বিপ্লব সংহতি দিবস। যিনি স্বাধীনতা ঘোষণা করছেন, এই স্বাধীনতাকে সংহত করার জন্যই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ট্যাঙ্কের উপর আনন্দ উৎসব করে সেদিন জিয়াউর রহমানকে বের করে এনেছে। সেই নেতাকেও অপমান করে কথা বলে, আমি এটা গ্রহণ করতে পারি না। আমরা কিন্তু জহির ভাই এখনো
তাদের নেতা নেত্রীকে অপমানজনকভাবে কোনো কথা বলার সাহসও করি না। সাহস করি না এই জন্য আমাদের নেত্রী বলে দিয়েছে, তুমি যদি কাউকে অপমানিত করে কথা বলো নিজে অপমানিত হবা। কেউ যদি তোমাকে অপমান করে তুমি মনে করবা সেটা গ্রহণ করাটাই তোমার বড় উপযুক্ত সময়। তাই আমি মনে করি আহমদ হোসেন সাহেব উত্তর দিয়ে যে গভীরভাবে চিন্তা করেন। আপনারা তারেক রহমানকে সাজাপ্রাপ্ত বলেন, নাকে খত দিয়া বলেন, নির্বাসিত করে রেখেছেন, এত আতঙ্ক কেন এই ছেলেটাকে নিয়ে, এই নেতাকে নিয়ে? এ তো এখন ছেলে না, 40 বছরের না, ইয়াং না, সে এখন তো 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। স্কাইপিতে, টেলিফোনে আপনাদেরকে একটা অগ্নি পরীক্ষায় ফেলে দিয়েছে। পিন্টু ভাইকে বলবো, এটার উত্তর নিচ্ছে পিন্টু ভাই দিবে, যে স্কাইপিতে বসে বাংলাদেশের ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে পৌরসভা, পৌরসভা থেকে উপজেলা, উপজেলা থেকে সদর জেলা, জেলা থেকে বিভাগ, সব বন্ধ, চিড়ামুড়ি নিয়ে উপস্থিত, নদী সাঁতরি উপস্থিত, এটাতেই তারা আতঙ্কগ্রস্ত। জনাব আহমদ হোসেন। ফারুক ভাইয়ের কথাগুলো তো গভীরে গিয়ে যাচ্ছে, শুনছিলাম মনোযোগ সহকারে। আমি রাজনীতির গভীরে যেতে পারিনি, বাট ইতিহাসের গভীরে গিয়েছি। ইতিহাসের গভীরে গিয়ে আমি জিয়াউর রহমানকে খুঁজে পাইনি। এটা কি আমার ভুল? এটা আমার কি ভুল বলছি? ইতিহাসে, এই দেশের রাজনৈতিক ইতিহাসে কি জিয়াউর রহমানের নাম আছে কোথাও? আর তিনি যাকে ছেলে বললেন, এই ছেলেটা রাজনৈতিকভাবে এখন পরিপক্ক হয় নাই, এখন নাবালক শিশুর মতো। তিনি নাকি এখন এই দেশের মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে গেছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত বড় বানোয়াট, এত বড় সত্য কথা, অবাস্তব কথা বলে আপনার ওই লন্ডনের এই ছেলেটিকে খুশি করতে চাচ্ছেন একজন বিজ্ঞ রাজনীতিক হিসাবে, একজন ফ্রিডম ফাইটার হিসাবে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে। তিনি এটা কথা বলতে পারেন? শুধু রাজনীতির গভীরে আমি যেতে না পারলেও উনি যেটা বলতে চাচ্ছেন যে মিউচুয়াল রেসপেক্ট, উনি বলছেন যে আপনার শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর কথা বা মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে তখন তারা সেই ধৃষ্টতা করেন না সম্পর্কে, কিন্তু ওনাদের পার্টির নেতাদেরকে নিয়ে আওয়ামী লীগ সবসময় কটাক্ষ করছে, অসম্মান করছে, এইটার উপরে উনি এই অভিযোগটা উনি তুলতে চান। আমাদের নেত্রীর নির্দেশ এটা উনি বলেছেন তো লাস্টে। আগে যে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেছেন সেটার তো উত্তর দিতে হবে এবং বাস্তব ধর্মী কথা বলতে হবে। উনি বলছেন আমি গভীরে জ্ঞানের গভীরে পৌঁছতে পারিনি, বা ইতিহাসের গভীরে আমি পৌঁছেছি, সেখানে গিয়ে আমি জিয়া রহমানকে খুঁজে পাইনি। আবার তিনি বলেছেন তারেক জিয়া এখন স্পন্দন হয়ে গেছে, আমি সেটা জবাব দিয়েছি। আর মিউচুয়াল রেসপেক্ট না হলে কি আমি ফারুক ভাইকে আমি শ্রদ্ধা করে কথা বলছি না? এটা কি মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আসছে না? আর কথাবার্তা, রাজনৈতিক কথাবার্তায় কোনো নেতাকে আক্রমণ করা, আবার পাল্টা জবাবেও কিন্তু আক্রমণ হচ্ছে। ডিসেম্বর মাস থেকে আপনার দেশ চালাবেন বেগম জিয়া, এবং অবান্তর কথাও কিন্তু আমরা শুনছি। অবান্তর অবাস্তব কথা যখন শুনি তখন তো একটু জবাব দিতে না পারলে। এতে কি সরকার একটু চিন্তিত বা দুশ্চিন্তাগ্রস্ত কি মনে হয় তাদের যে এই ধরনের কথা যারা বলছে? এটার কি কোনো কথায় বড় হওয়া যায় না, কথায় বড় না হয়ে কাজে বড় হতে হয়, জনমতে বড় হইতে হয়। আপনার কূটনীতিকদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ক্ষমতায় আসা যায় না, ঘুরতে হবে জনগণের কাছে। জনগণ ক্ষমতায় আনবে। যারা জনতার শক্তিতে বিশ্বাস করে তারা কখনো কূটনীতির পাড়া ঘুরবে না। কূটনীতিক পাড়া ঘোরা মানে একটা ব্লুপ্রিন্ট নিয়ে ঘোরা, একটা চক্রান্তের জাল নিয়ে ঘোরা। বা চক্রান্তের জাল যতই বিস্তৃত হোক না কেন সেখানে আমরা ভীত হই না। আমাদের আওয়ামী লীগের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিহাস, সব চক্রান্ত ছিন্ন ভিন্ন করে ইতিহাস সৃষ্টি করা। কাজে আজকে বিএনপি জামাতকে সাথে নিয়ে যে চক্রান্তের জাল বুনছে, ওই চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের মানুষ আবার জেগে উঠবে, আবার ইতিহাস তৈরি হবে। আগামী নির্বাচনে জয় পরাজয়, জয়ের মধ্য দিয়ে আর প্রমাণ করব এই দেশের মানুষ আমাদের সাথে আছে, মুক্তিযোদ্ধাদের সাথে আছে, বঙ্গবন্ধুর আদর্শের সাথে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে। আপনি যদি পলিটিক্যালি চ্যালেঞ্জে আসতে চান, এতই যদি মনে করেন আকাশচুম্বী জনপ্রিয়তা, আপনার সমাবেশে মানুষ ঢল নেমেছে,
এতই যদি আত্মবিশ্বাস তাকে কাম টু ইলেকশন আন্ডার দি ফ্রেম অফ কনস্টিটিউশন, নির্বাচনে এসে প্রমাণ করেন যে ঢল উঠেছে না নিম্নে চলে গেছেন। আমি বলি 2008 সালের নির্বাচনের আগেও কিন্তু বেগম জিয়ার মিটিংয়ে মানুষ হয়েছে, বাট 2008 সালের নির্বাচনে কিন্তু তারা পরাজিত হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলছি, যত মানুষই হোক না কেন, নির্বাচনে আসলে বিএনপি ভোটে পরাজিত। জি জনাব ফারুক। আগে তো বলেছি যে রাজনীতি নিয়ে চর্চা করা উচিত, এটা বিজ্ঞ সাংগঠনিক সম্পাদক, এটা ব্যক্তিগত বন্ধু হিসাবে, বন্ধু না ছোট ভাই এবং আমার রাজনৈতিক সহকর্মী হিসেবে যে কথাগুলো যুক্তিগুলো উনি দেখালেন, আমি এটা খণ্ডন করতে চাই এইভাবে। আপনি তাকে প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে কথা বলি একজন রাজনৈতিক নেতার সম্বন্ধে, আর ওনারা কিভাবে উত্তর দেয়। দেখুন, ওরা বলে ওরা বিগ পার্টি, প্রাচীনতম রাজনৈতিক দল, আমরা তো তারপরে জন্ম। তুলনা করে দেখুন কার আমলে কি ঘটেছে, কি দিয়ে গেছে, আর জিয়াউর রহমান কি আনলো, বিশ্বের দরবারে বাংলাদেশকে কিভাবে পরিচিতি লাভ করলো, 19 দফা কর্মসূচি দিয়ে সে বাংলাদেশকে কিভাবে উন্নয়ন শিখরে নিয়ে গেল, এগুলো আলোচনা না করে উল্টো আমাদের। কিন্তু আপনারা তো এই সরকারের যে উন্নয়ন, সেই গল্প কি আপনারা বলবেন? বলতেছি, আপনার কথা সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, আজকে আপনি পড়েছেন যে মেঘা প্রকল্প অন্যান্য প্রকল্পের দিকে যেন নজর দেওয়া হয়, প্রধানমন্ত্রী বলেছে। আজকে আপনার এখানে বসে প্রথম আলো পড়ছিলাম রাজনীতি নিয়ে, অনেক গভীরে। ওনারা এগুলাতে যায় না, পত্রিকা পড়ে না, ক্ষমতাসীন দল তো ইয়েস আসো, যায়, টাকা পকেটে ঢুকা, লিয়ে যাও বাইরে, ডলার কিনো, জমাও, বিদেশে পাঠাও, এই নিয়ে অন্য কোনো কারণ। দেশের মানুষ কি খাচ্ছে, দেশের মানুষ আগামীতে কিভাবে চলবে, প্রধানমন্ত্রী নিজে বলছে দেশে খাদ্য অভাব হতে পারে, নিজের জমি জমা চাষ করে খাও, পানি কম খরচ করো, ডিজেল আনতে পারছি না, রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে, রিজার্ভের টাকা দিয়ে আবার পায়রা বন্দর করছে। মহাসচিব বলেছে আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চিবিয়ে চিবিয়ে না গিলে খায়া ফেলেছে সব। এদিকে ওনাদের নজর নাই যে বাংলাদেশের বর্তমান সংকটটা তৈরি করেছে কারা? গণতন্ত্রবিহীন সরকারেই সংকট তৈরি করেছে। বেগমপাড়া হলো, ব্যাংককে বাড়ি হলো, দুবাইতে বাড়ি হলো, সুইজারল্যান্ডের টাকা জমা হলো, বহির্বিশ্বে আজকে এই 14 বছর এইসব নেতাদের বাংলাদেশকে লুট করে যেভাবে নিয়ে গেছে, সেই লুটের হিসাব না দেওয়ার কারণে, এই লুটের টাকা চলে যাওয়ার কারণে আজকে এই সংকট। আজকে তেল কিনতে পারছে না, আজকে লবণ আনতে পান্থা ফুরিয়ে যাচ্ছে। এইসব কারণগুলো হলো রাজনৈতিক সৃষ্টির কারণ হলো আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় 16 বছর, 21 বছর পর ক্ষমতায় আইছে, আমাদেরকেও 21 বছর ক্ষমতা বাইরে রাখতে চায়। আমি এটা আমার একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার মাধ্যমে আহমদ হোসেন সাহেবকে জানাতে চাই যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট আপনারা এখন না, 1975 সাল পর থেকে শুরু করেছেন, যেদিন 1 মিনিটে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে নিজের দলকে বিলুপ্ত করে বাকশাল সৃষ্টি করে গণতন্ত্রের দেওয়ালে যে প্যারাক ঠুকেছেন, তারই আজকে ধারাবাহিকতা আবার এই 15-16 বছরে চালিয়ে যাচ্ছেন। সেটার থেকে বাইর হওয়ার জন্য আজকে লক্ষ হাজার মানুষের সমাবেশ হচ্ছে আমাদের দলে। আমাদের তারেক জিয়া, খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের জন্য, কারণ এই সংকট আপনারাই তৈরি করেছেন, আমরা 16 বছর ক্ষমতায়। আমি জাহিদুল হাসান পিন্টু সাহেবের কাছে আসছি, কিন্তু এই প্রশ্নের একটু রেসপন্স যদি করেন জনাব আহমদ হোসেন। এনতার অভিযোগ করতে গেলে তো এনতার অভিযোগ, আমি রবীন্দ্র ভাষায় কথা বলতে পারবো না, আমাকে রবীন্দ্রনাথের সুরে না, নজরুলের সুরে কথা বলতে হবে। তিনি যে বলেছেন 75 সনের কথা, 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার জন্য আপনার নেতা জিয়াউর রহমান মাস্টার মাইন্ড এবং এই কিলাসদের পৃষ্ঠপোষক, আপনি এটা ভুলে যাবেন কীভাবে? এটা ইতিহাসের কথা। আপনার নেতা জিয়াউর রহমান পরিষ্কার তিনি এখানে ইনভলভ ছিলেন, এটা ভুলে যান কেন? এই 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে হত্যার রাজনীতির সূত্রপাত ঘটিয়েছেন জিয়াউর রহমান, এবং তার আমলে 19 বার কূপ হয়েছে। এবং 1977 সালে বিমান বাহিনীর কতজন অফিসারকে ফাঁসি দিয়েছেন, কতজন সৈন্যকে হত্যা করেছেন,
এবং কারাগারে কতজন সৈন্যকে ফাঁসি দিয়েছেন তার কি ইয়ত্তা আছে? 7ই নভেম্বরের কথা বলছেন, সেখানে কতজন সামরিক অফিসারকে হত্যা করেছেন হিসাব আছে? হ্যাঁ, সেখানে স্লোগান উঠেছে, আমরা জওয়ানরা ভাই ভাই, হাবিলদারের উপরে অফিসার নাই। এটা বিপ্লব? কিসের বিপ্লব? এটা কসপারেসি, ষড়যন্ত্র, অফিসারদের কিল করা, মুক্তিযোদ্ধাদেরকে কিল করা, মুক্তিযুদ্ধ অফিসারদেরকে হত্যা করা। এবং হ্যাঁ, জিয়াউর রহমান তো এনেছেন, আবিষ্কার করেছেন, রাজাকার শাহাদিসকে প্রাইম মিনিস্টার করে তিনি পাকিস্তানে বার্তা দিয়েছেন, তোমাদের লোককে আমি প্রাইম মিনিস্টার করলাম। এর মধ্য দিয়ে তিনি কিন্তু ছুটলেন পাকিস্তানি ধারায় এবং গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছেন, জামাতকে পুনর্বাসিত করেছেন, জামাতের গাড়িতে পতাকা দিয়েছেন। এবং উগ্রবাদ, আজকে আপনার নেতা বেগম জিয়া কারাগারে আছেন, উগ্রবাদকে কে এনেছে? কে শেখ আব্দুর রহমান বাংলা ভাইকে সৃষ্টি করেছে? কে উগ্রবাদকে ইনভাইট করেছে? আপনি কি ভুলে গেছেন সিরিজ বোমা হামলার কথা? সেদিন আমরা বলতাম যে বাংলা ভাইয়ের, তারা বলতো বাংলা ভাই শেখ আব্দুর রহমান, মিডিয়ার সৃষ্টি, বাস্তবে নেই। কাজে উগ্রবাদের রাজনীতি, বাংলা ভাইয়ের রাজনীতি, 21 আগস্টের হত্যাকাণ্ড, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করে হত্যা করার উদ্দেশ্যে সেদিন যে গ্রেনেড চার্জ করেছিলেন, এটা কি আপনারা ভুলে গেছেন? হত্যা রাজনীতির সূত্রপাত ঘটিয়েছে কে? জিয়াউর রহমান তার ধারাবাহিকতায় বেগম জিয়া করেছেন। এবং যাকে আপনারা যুবরাজ হিসাবে নমস্কার দেন, যাকে আপনারা নমস্কার করেন, নেতা মানে মনে করেন যে আপনাদের নেতা, সেই যুবরাজ, সেই হাওয়া ভবনে বসে কিলিংয়ের ডিজাইন তৈরি করেছেন, দুর্নীতির ডিজাইন তৈরি করেছেন, লুটপাটের ডিজাইন তৈরি করেছেন, বাংলাদেশকে 5 বার বিশ্বের চ্যাম্পিয়ন বানিয়েছেন কে? কে কে সেটা বিএনপি শাসন, বিএনপির দুঃশাসন, বিএনপি অগ্নি সন্ত্রাস। সেই বিএনপির দুঃশাসনে কি আমরা ফিরে যাব, না বাংলাদেশ এগিয়ে যাবে? পিপুল উইল ডিসাইড। জনাব পিন্টু, দুজন বড় রাজনৈতিক দলের নেতার কাছ থেকে আপনি যে অতীতাশ্রয়ী, মানে এটা একদম গতানুগতিকভাবে অভিযোগের এবং মানে পেছনের ইতিহাসকে কেন্দ্র করে যে অভিযোগ, একে অন্যের প্রতি যে গ্রিভেন্স, যে প্রতিহিংসা ধর্মী বক্তব্য, সেগুলো কিন্তু চলমান আছে। এর থেকে মানে পরিত্রাণ করে সামনে এগোবার কোনো লক্ষণ, উপায়, কোনো রকম হেডওয়ে আপনি দেখেন কিনা, বা এই মুহূর্তে আসলে রাজনৈতিক দলগুলো কিসের উপরে মানে ফোকাস রয়েছে, যে কথার যে যুদ্ধ করছে, আসলে এটা থেকে তাদের আউটকামটা কি হবে? ধন্যবাদ। দেখেন, এই কথার যুদ্ধ চলতে থাকা ভালো, এটা কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো। তর্ক বিতর্ক হবে, তথ্য দিয়ে কেউ তর্ক করবে, কেউ আপনার যুক্তি দিয়ে তর্ক করবে। এই এই প্র্যাকটিসটা ভালো, এই প্র্যাকটিসটা সবসময় থাকা ভালো। এই যে দুজন নেতা এই টেবিলে বসে তর্ক করছেন, এইটাই তো সংলাপ নাকি? এইভাবেই নানা ভাবে সংলাপ হয়ে যায় দুই দলের মধ্যে। এটা যেন সংঘাতে না যায়, সেটা তো আমরা চাই। তো এখন অতীতের কথা বলছেন, যে অতীতকে বিশ্লেষণ না করে, এটা বর্তমানে দাঁড়িয়ে অতীতকে বিশ্লেষণ করেই তো আপনাকে ভবিষ্যতে যেতে হবে। তবে অতীতের খারাপ দিকটা না নিয়ে অতীতের ভালো দিকটাই যেন নেই আমরা। তো এখন এই দুই দল যেটা করতে চাচ্ছে, যার যার শক্তি পরীক্ষা দিচ্ছে। বিএনপি তো আপনার ঘোষণা দিয়েছে যে এই 10ই ডিসেম্বর এক ধরনের একটা আলটিমেটাম দেয়া। এখন দেখেন, আওয়ামী লীগও কিন্তু, যেটা আমরা গত এই অগাস্ট মাসের শেষ দিক দিয়ে আমরা বলতাম আপনাদের বিভিন্ন টক শোতে, যে বিএনপি সমাবেশ করছে, আওয়ামী লীগও সমাবেশ করুক, রাজনীতির মোকাবেলা রাজনীতি দিয়েই দেখ। রাজনীতির মোকাবেলা আপনার যেন, সেটা তো আওয়ামী লীগ শুরু করছে মনে হয়, তাই না? আওয়ামী লীগ এখন শুরু করছে না। আওয়ামী লীগ তো ধরেন এখন বিএনপি সমাবেশ দেখছে, আওয়ামী লীগ তো জেলা সম্মেলনে, দেখেন কুমিল্লা জেলা সম্মেলনে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বক্তৃতা দিল। এই যে এখন আওয়ামী লীগ সভানেত্রীও আপনার যশোর যাবেন, চট্টগ্রাম যাবেন। এই যে এটা দিয়ে তারাও, এটাই তো রাজনীতি। রাজনৈতিক চর্চাটা তো এরকম হওয়া উচিত, যে ঠিক আছে আমি 10 লক্ষ লোকের সমাবেশ করে সরকারের বিরুদ্ধে দেখিয়ে দিলাম 10 লাখ লোক আমার আছে। ঠিক আছে, সরকারের যদি জনসমর্থন থাকে, সে 12 লক্ষ লোকের সমাবেশ করে দেখিয়ে দেখ যে আমার সঙ্গে তোমার চেয়ে বেশি সমাবেশ আছে। এই পাল্টাপাল্টি সংস্কৃতিটা থাকাই ভালো। এটা এমন হওয়া উচিত না যে তোমাকে নামতে দেব না, বা তুমি যদি করতে চাও তোমাকে ঢিল মারবো, অথবা তোমাকে পুলিশ দিয়ে মারবো, অথবা আপনার মারামারি করে কোনো না কোনো ভাবে
একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করব। সেই জায়গা থেকে এখন কিন্তু আমি দেখছি যে ওই জায়গা থেকে একটু সরেছে, এটাকে আমি ইতিবাচক দিক দেখছি। আমি জানি না নেক্সট টাইম কি হবে। তো এই চাপটা থাকা ভালো। সরকার তো এটুকু ফিল করছে যে না, জনগণের কাছে আমাকে যেতে হচ্ছে। গত এই টানা বেশ কিছু প্রোগ্রাম দিচ্ছে, এই যে যুবলীগ ঘোষণা দিচ্ছে যে 11 তারিখে তারা 10 লক্ষ না 5 লক্ষ লোক আনবে। আমি বলছি আনুক, এরপরে বিএনপি কিন্তু মহাসমাবেশে জনাব পিন্টু, এই শোডাউনের মধ্য দিয়ে কি কোনো সমাধান আসবে বলে আপনি মনে করেন কিনা? না, দেখেন সমাধানটা আমরা সহজে বলি না, মানে প্রকাশ্যে অনেক সময় বলতে চাই না। শুধুমাত্র রাজনৈতিক কর্মী সমর্থক দিয়ে এই আরেকটি রাজনৈতিক সরকারের পতন ঘটানো খুব কঠিন। এটা আপনার এই একটি দলের সব সমর্থক মাঠে নামে না, ডেডিকেটেড এরা নামে। যখন আপনি এই আন্দোলনটাকে অমন জায়গায় নিয়ে যেতে পারেন যে মধ্যবিত্ত শ্রেণী মাঠে নামবে, কৃষক, শ্রমিক, ছাত্র সবাই মাঠে নামবে, পেশাজীবীরা মাঠে নামবে, সংস্কৃতি কর্মীরা মাঠে নামবে, প্রশাসনের বিশেষ করে পুলিশ এক সময় বার্তা দিতে বাধ্য হবে যে আমরা আর পারছি না, প্রশাসন এক সময় বার্তা দিতে বাধ্য হবে জনগণের চাপ কিন্তু বাড়ছে, সিভিল মিলিটারি প্রশাসনও এক সময় একটা বার্তা দিবে। একটা পর্যায়ে গিয়ে সরকার চাপ অনুভব করবে যে না আর পারা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমাদের দুইজন অতিথি আছে, যুক্ত করবেন। এখানে বিদেশি মানে দেশ বা কূটনীতিক তাদের ভূমিকাটা কি? বিদেশিটা যদি বলেন, এটা আমি খুব দুঃখজনক মনে করি। এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন। আপনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, আপনি ভালো জানেন ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসে সেকশন 43 যদি পড়েন, কোন বিদেশি দূতাবাসের কোন কর্মকর্তার অধিকার নাই কোন দেশের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলার। এটা ক্যাটাগরিক্যালি স্পষ্ট বলা আছে। সেই সুযোগটা তারা নিচ্ছে অবৈধভাবে, এবং আমরা রাজনৈতিক দলগুলো সেই সুযোগটা তাদেরকে দিচ্ছি। সেই সুযোগ দেওয়া উচিত না, প্রথমত। দ্বিতীয়ত, আজকে যে জাতিসংঘের কথা বলেন, জাতিসংঘের কোনো অধিকারও নাই, জাতিসংঘের কিছু করারও নাই। শুরুতে কিন্তু আপনার এই যে ফারুক ভাই বলছিলেন তারানকো এসেছিল, তার এটা তো আমি ভালো করে দেখেছি, ফলো করেছি না। তখন 2012-13 সালে 3 বার উনি বাংলাদেশে এসেছেন, 2 বার মিটিং এর সরাসরি ছিলেন, সব বৈঠক ব্যর্থ হয়েছে। তো জাতিসংঘের ক্ষমতাও নাই, জাতিসংঘের আপনার ম্যান্ডেটও নাই, কিন্তু এক ধরনের চাপ বোধ করে। কিন্তু সেই জায়গাটা থেকে আমি একটু শেষ করি, এটা 80-র দশক না বা 90-র দশক না, যে আপনার এই প্যারিস কনসোর্টিয়ামের বৈঠকে বাংলাদেশের বাজেট ঠিক হবে তা তারা দিবে। এখন বাংলাদেশের মানুষ ওই পর্যায়ে নাই, তারা সব চাপিয়ে দেবে, বাংলাদেশের মানুষ এটা নিবে না। এই জায়গায় আওয়ামী লীগ, বিএনপি বা রাজনৈতিক দলগুলোর নিজেদেরই ঠিক করতে হবে। কিন্তু পিন্টু, আপনি না এই প্রসঙ্গ যখন তুলেছেন, মানে আমি যদি মানে রিয়েলিস্টিক্যালি বলি, ধরেন এখন প্যারিস কনসোর্টিয়ামে আমরা যাই না, কিন্তু আমরা আইএমএফ এর কাছ থেকে যখন $4.5 বিলিয়ন চাই, তখন কি মানে এটা কি কন্ডিশনাল থাকে না? নিশ্চয়ই তাদের কিছু না কিছু চাপের মধ্যে তো আমাদের পড়তেই হয়। সেটা আপনার সুশাসনের কন্ডিশন থাকবে, সেটা রাজনৈতিক পালাবদল, কে ক্ষমতায় থাকবে, কে কাকে পতন পদতে ঘটাবে, এটা না, এটার মধ্যে আপনার সুশাসনের বিষয়ে তারা সংস্কারের কথা বলে। আমাদের সময় কম। জনাব আহমদ হোসেন, মানে বিরোধী দল যেভাবে যাচ্ছে এবং তারা তাদের এক্সটার্নাল ফ্রেন্ডসদের সঙ্গে, যেন বিদেশি দূতাবাসের সঙ্গে, কূটনীতির সঙ্গে আলোচনা করছে, জনসমর্থন নেওয়ার চেষ্টা করছে, শোডাউনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, এর মাধ্যমেই তারা তাদের দাবি আদায়ের জন্য তারা করছে। সরকার এটাকে কীভাবে মোকাবেলা করবে? এবং অর্থনীতিও দিন দিন, অর্থনীতি আপনারা অ্যাসাইন করছেন যে এটা গ্লোবাল রিসেশন আছে নানা কারণে, ইউক্রেনের যুদ্ধ প্রধানত, সরকার একটা সামনে একটা খারাপ দিন অর্থনৈতিকভাবে দেখছে। এটার জন্য সাশ্রয়ী হওয়ার জন্য সরকার প্রধান এবং সরকার বারবার বলছে, কিভাবে মোকাবেলা করবেন পরিস্থিতি? আমাদের পক্ষ থেকে বিএনপি যেমন জনসমাগম ঘটাচ্ছে, জনশক্তি প্রদর্শন করছে, আমরাও তো জনশক্তি প্রদর্শন করছি। জনশক্তি দিতে কি আওয়ামী লীগ বিএনপির চেয়ে খাটো? একেবারেই খাটো। এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগ হচ্ছে একটা মহাসাগর, বিএনপি মহাসাগর হয়নি। বিএনপি আটলান্টিক মহাসাগর তো বলে না, বিএনপির জন্মই হলো পরশু দিনের শিশু যদি বলে আটলান্টিক মহাসাগর, এটার অবাস্তব কথা। এই বিএনপি এখন বাস্তববাদী হতে পারে নাই। আমাদের দুঃখ হচ্ছে বিএনপি এখনো নিজেকে একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারেনি, এখনো নন পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে সব কিছু ভাবে। বাস্তববাদী না হলে
জনবান্ধব না হলে তাহলে দূতাবাসে গিয়ে আড্ডা দেওয়া চলে না। দূতাবাসে গিয়ে কূটনীতিকদের বোঝানো আমাদেরকে মারধর করছে, আমাদেরকে জেলে নিচ্ছে, আমাদের মিটিং করতে দেওয়া হচ্ছে না, আপনারা সব কিছু করে দেন, কোনো দূতাবাসই করে দেয় না, সব জনগণ করে। ৭১-এর যুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, দূতাবাস করে দেয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মানুষ জীবন দিয়ে, ৩০ লক্ষ মানুষ জীবন দিয়ে, ২ লক্ষ মা বোনের সংগ্রাম দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি যে কথাটা বলেছেন, তাদের এই সমস্ত সমাবেশের দিকে আমাদের বিস্ময়ও জাগে না, এগুলো আমরা দেখছি। বিষয়টা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যম দিয়ে, বিশ্বের মুসলিম বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে। সেই নেতাকে অহেতুক যেসব দোষারোপ করে থাকেন, এটা অনতিবিলম্বে বন্ধ করা উচিত। আর বিদেশিদের কথা পিন্টু ভাই এবং আহমদ হোসেন সাহেব যে একটা বলেছেন, বিদেশিদের কাজ কি? বিদেশিদের কাজ এদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, সৌজন্য, আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা তারা জানতে চায় বিএনপির কাছে কি হচ্ছে, কি করতে যাচ্ছেন। এটা যদি বলা হয় আমরা বদনাম করছি, আমরা ওদেরকে দোষারোপ করছি, এটা ঠিক না। আর একটা জিনিস হলো, তারা বারবারে বলছেন যে বাংলাদেশে গণতন্ত্র তারা শক্ত হাতে চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ পুলিশ প্রশাসন দিয়ে বাংলাদেশ যেভাবে তারা নির্দিষ্ট, আমি নির্দিষ্ট সব পুলিশ না, দিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছেন, সেটা আর পারবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন জেগেছে, এক দফা এক দাবি। জহির ভাই, এনটিভি আপনাকে আহমদ হোসেন সাহেব বলে যায়, শ্রীলঙ্কার মতো পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না, দয়া করে সেভ এক্সিট নিয়ে যান। সংসদ অবৈধ হইল, আপনারা ওইখানে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারটা পাশ করে দেন। একটা তত্ত্বাবধায়ক সরকারেই সংলাপের আয়োজন করবে, কারা নির্বাচন কমিশন হয়ে শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে একটি নির্বাচন উপহার দিবে। এটাই আমার দাবি। সেফ এক্সিট। সেফ এক্সিট, হোয়াট ইজ সেফ এক্সিট? ইট ইজ নট মিলিটারি গভর্নমেন্ট, ইট ইজ নট জিয়া রহমান, ইট ইজ শেখ হাসিনা, ইলেক্টেড প্রাইম মিনিস্টার, নির্বাচিত প্রধানমন্ত্রী। ভোটবিহীন নির্বাচিত প্রধানমন্ত্রী কখনো সেফ এক্সিট খুঁজে না। ইট ইজ ডক্টর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদের বোঝা উচিত তিনি সেফ এক্সিট খুঁজেন না, খুঁজবেন না। আর আমরাও বলছি পরিষ্কার করে, যতই চিৎকার করুন, যতই আবল তাবল প্রলাপ বকুন, যতই বক্তৃতা করুন, তত্ত্বাবধায়ক হবে না। এটা মরে গেছে, এটা সমাধিস্থ হয়ে গেছে, এটা আর ফিরে দেখা হবে মাঠে। কাজেই আপনি যেমন ধমক দিয়ে কথা বলছেন, পাল্টা জবাবও দিলাম, বাংলাদেশের নির্বাচন সংবিধান মোতাবেক, আর সেই সংবিধান মোতাবেক নির্বাচনে যদি না আসেন, আবার সন্ত্রাসের পথে যান, তাহলে জনগণ আপনাদেরকে মামলা হামলা দিয়ে আমাদের আপনি যেমন ভাবছেন ক্ষমতায় চলে আসছেন, ছেড়ে দেন, অসম্ভব। দিল্লি এত জনপ্রিয় ব্যক্তি, আপনারা এত জনপ্রিয় ভোট দিতে ভয় পান কেন? ভয় পান কেন? হোয়াই ডু ভয় পান কেন? এত বড় ক্ষমতাসীন দল নির্বাচনে আসতে ভয় কেন? এত জনপ্রিয় পার্টি, এত সমাবেশ হচ্ছে, খেলা হবে বলছেন, আজকে মানিকপি অ্যাভিনিউ আপনারা মিটিং করেন, আমিও মিটিং করি, ওই যে রাজনৈতিক খেলা, আপনি হারবেন না, আমরা জিতবো। জনগণ নির্বাচন, আমরা তো জিতেই গেছি, যার আতঙ্কে আপনারা ভয় এখন হাই হাই করতেছেন। আর আপনাদের তো পায়ের তলা মাটিও নাই। জামাত বলছে নির্বাচন পায়ের তলা তো মাটিও নাই, পায়ের তলায় মাটি আছে, দাঁড়িয়ে আছি। আছে কয়েকজন নির্দিষ্ট পুলিশ যাদের স্যাংশন দিয়ে রাখছে ওরা। অবাস্তব কথা, অবাস্তব কথা বলে বিএনপি দিনে দিনে ছোট হয়ে আসছে। এই জন্য তো বিএনপি জনসভা লক্ষ লক্ষ আর 20,000 চেয়ার পূরণ করতে পারেন না রেস কোর্স ময়দানে। বিএনপি মার্চ করে, বাট শক্তি কম, এত জনপ্রিয় দল। জাস্ট এক মিনিটের মধ্যে যদি জাহিদুল হাসান পিন্টু, এই যে তাদের আবারও মানে খেলা হবে বলছেন বা দেখা হবে, মাঠে দেখা হবে, এর মাধ্যমে আপনি কে জয়লাভ করবে দেখা হবে, জনগণ কার পক্ষে আছে। এর মাধ্যমে খেলা হবে, মাঠে হবে, হোক না, এগুলো চলতে থাকুক মুখে মুখেই,
এটা যেন আর হাতাহাতি না হয়, এর মধ্য দিয়েই যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নাই। কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, সেটা আপনারা ঠিক করেন। জি আচ্ছা। ধন্যবাদ। জি ভোট ধন্যবাদ হতে জনাব হবে জাহিদুল অবাধ, হাসান পিন্টু, ধন্যবাদ জনাব আহমদ হোসেন, ধন্যবাদ জনাব জয়নুল আবদিন ফারুক। প্রিয় দর্শক, আজকে রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা শেষ করছি, এটা চলতেই থাকবে এবং এর মাধ্যমেই জনাব পিন্টু যে কথাটি বললেন, এর মাধ্যমেই, সংলাপের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে, এই বাহাসের মাধ্যমে একটা সমাধানের পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো এবং এর মাধ্যমে দেশের জনগণ একটা শান্তিপূর্ণ উত্তরণের পথে বা একটা নির্বাচনের পথে যাবে। নতুন পরিবর্তন যেই আশা করে নির্বাচনের মাধ্যমে যেই সরকারি ক্ষমতায় আসুক, তারা একটি সুষ্ঠু অর্থনৈতিক এবং সামাজিক জীবন মানুষকে উপহার দিবে, সংকট উত্তরণে তারা নতুন নির্দেশনা দিবে, সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন।